আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। পৃথিবীতে একটা বহুল প্রচলিত প্রবাদ আছে, মার্কিন যুক্তরাষ্ট্র যে দেশের বন্ধু সেই দেশের নতুন করে আর শত্রুর প্রয়োজন হয় না। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে মার্কিন যুক্তরাষ্ট্র কি আসলেও জামায়াত ইসলামের মতো মৌলবাদী শক্তিকে ক্ষমতায় দেখতে চায় কিংবা ক্ষমতায় বসাতে চায়? এই প্রশ্নটার একদম সহজ, সঠিক, সাবলীল উত্তর হা কিংবা নাতে সীমাবদ্ধ নয়। এটা এক বিশাল ভূরাজনৈতিক দাবার ছক। চলেন সংক্ষেপে আপনাদের সামনে বিশ্লেষণ করার চেষ্টা করি। সাম্প্রতিক সময়ে মার্কিন কূটনৈতিকদের সাথে জামাত ইসলামের নেতাদের ঘন ঘন বৈঠক এবং ওয়াশিংটনে জামাত নেতাদের ঘন ঘন সফর অসংখ্য জল্পনা কল্পনার জন্ম দিয়েছে। মার্কিনীদের এই অবস্থানের পেছনে তিনটি মূল কারণ থাকতে পারে, যেটা আমার কাছে মনে হয়েছে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। মার্কিন গোয়েন্দা ও নীতি নির্ধারকেরা মনে করেন আওয়ামী লীগ পরবর্তী বাংলাদেশে বিএনপি শক্তিশালী হলেও তাদের মধ্যে আভ্যন্তরীণ কুন্দল আছে, দলীয় কুন্দল। অন্যদিকে জামাত ইসলাম একটি ক্যাডার ভিত্তিক এবং অত্যন্ত সুশৃঙ্খল সংগঠন এবং এটা আপনাদের প্রত্যেককেই মেনে নিতে হবে। মাঠ পর্যায়ে জামাতের নিয়ন্ত্রণ মার্কিনীদের জন্য একটি বিশাল শক্তিমত্তার জায়গা কিংবা শক্তির উৎস হতে পারে বলে বিশ্বাস করে খোদ মার্কিনীরা। মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে এমন একটি মডেল খুঁজতে থাকে যেখানে একটি ইসলামী ভাবধারার দল তাদের স্বার্থ পুরোপুরি রক্ষা করবে। যেমন এক সময় মিশরের মুসলিম ব্রাদারহুডকে এই মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থন দিয়েছিল। তারা দেখতে চায় জামাত কি আধুনিক গণতান্ত্রিক কাঠামোর সাথে মানিয়ে নিয়ে তাদের প্রেসক্রিপশন অনুযায়ী দেশ পরিচালনা করতে পারবে কি না। কিন্তু ততদিনে বাংলাদেশের আকাশ ভরা তারা হয়ে যাবে। ভারত ঐতিহাসিকভাবে জামাত বিরোধী, এটা জানা কথা। মার্কিন যুক্তরাষ্ট্র যদি জামাতকে সমর্থন দেয় তবে সেটা যে সরাসরি দিল্লির উপর একটি মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করবে এটা বুঝার বাকি নেই। দক্ষিণ এশিয়ায় ভারতের একক আধিপত্য কমাতে মার্কিন যুক্তরাষ্ট্র এই ইসলামিক কার্ড ব্যবহার করতে চাইছে এবং সেটা করবে বলে এখন পর্যন্ত মনে হচ্ছে। আমেরিকার মূল লক্ষ্য জামাত, বিএনপি নয়। তাদের মূল লক্ষ্য হলো বঙ্গোপসাগর। এটা যদি আপনারা এখনো না বুঝে থাকেন তবে পুরো ভিডিও দেখেন, বুঝতে পারবেন। যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশে এমন একটি সরকার যারা তাদের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি IPS এ সরাসরি স্বাক্ষর করবে। একাধিক সূত্র মারফতে এবং গুঞ্জন আছে বঙ্গোপসাগরে একটি পর্যবেক্ষণ কেন্দ্র বা সামরিক উপস্থিতি নিশ্চিত করতে উঠে পড়ে লেগেছে ওয়াশিংটন। জামাত বা অন্য কোনো দল যদি তাদের এই কৌশলগত সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দেয় তবে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের ক্ষমতায় দেখতে চাইবে, এটা নিঃসন্দেহে বলে দেওয়া যায়। তবে সেটা জামাত কিংবা বিএনপির উপর নির্ভরশীল নয়, সেটা যে কোনো দল হতে পারে। যেহেতু জামাতের বাংলাদেশে অবস্থান তেমন একটা নেই, সেক্ষেত্রে জামাত ক্ষমতায় আসবার জন্য যা কিছু বিসর্জন দিতে এক পায়ের উপর দাঁড়িয়ে আছে এবং সেই সুযোগটাই কাজে লাগাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে মার্কিনীরা কিন্তু জামাতকে এককভাবে কিংবা অন্ধভাবে বিশ্বাস করে না। সম্প্রতি ওয়াশিংটন পোস্টের এক রিপোর্টে জানা গেছে মার্কিন কূটনৈতিকরা সতর্ক করেছেন জামাত যদি ক্ষমতায় এসে চরমপন্থী পদক্ষেপ নেয় বা তাদের স্বার্থের পরিপন্থী কোনো কাজ করে তবে তারা বাংলাদেশের গার্মেন্টস খাতের উপর নিষেধাজ্ঞা দিয়ে বাংলাদেশের অর্থনীতিকে পঙ্গু করে দেবে। অর্থাৎ তাদের সমর্থনটা পুরোপুরি শর্ত সাপেক্ষ। সুতরাং বলাই যায় জামাত ক্ষমতার জন্য প্রয়োজনে নিজেদের ইজ্জত সম্মানকেও বিসর্জন দিয়ে দেবে, নিজেদের মা বোনদেরকেও অন্যের খাটে অর্থাৎ মার্কিনীদের খাটে শুইয়ে দিতেও দ্বিতীয়বার চিন্তা করবে না, কারণ তাদের কোনো চরিত্র নেই। মার্কিন যুক্তরাষ্ট্র যথেষ্ট কৌশলী হয়ে জামাতকে সমর্থন দিচ্ছে। তারা চায় এমন একটি বাধ্যগত সরকার যারা চীনকে তাদের থেকে দূরে রাখবে এবং বঙ্গোপসাগরে মার্কিনীদের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করবে। ভারত যথেষ্ট অস্বস্তিতে, কারণ তারা জানে জামাত বা ইসলামপন্থী শক্তির উত্থান মানে ভারতের উত্তর পূর্বাঞ্চল অর্থাৎ 7 সিস্টার্স অঞ্চলে একটা অশান্ত পরিবেশ সৃষ্টি হতে পারে। কারণ মৌলবাদের একটা উত্থান হইলে সীমান্তবর্তী অঞ্চলগুলোতে স্বাভাবিকভাবেই প্রভাব পড়ে, সেটা যে কোনো দেশের ক্ষেত্রে হতে পারে। আর চীন তারা চাইছে ব্যবসায়িক নিশ্চয়তা, তারা চায় অর্থনৈতিক স্থিতিশীলতা। সরকার যেই হোক না কেন, হোক জামাত, হোক বিএনপি কিংবা হোক আওয়ামী লীগ, তাদের প্রয়োজন তাদের করা বিলিয়ন ডলারের বিনিয়োগ যেন ডুবে না যায়। এইটুক নিশ্চয়তা দিলে চীন এ নিয়ে আর কোনো কথা বলবেই না।
মূল কথা হলো, যখন একটি দেশের ভেতরে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে যুদ্ধ করে এবং ক্ষমতার জন্য বিদেশের দিকে তাকিয়ে থাকে, পরাশক্তির দিকে তাকিয়ে থাকে, তখন সেই দেশটি তাদের সার্বভৌমত্ব হারিয়ে ফেলে, যেটা বাংলাদেশ ইতিমধ্যে হারিয়ে ফেলেছে। চট্টগ্রাম অঞ্চল একাধিক ষড়যন্ত্রের কবলে পড়ে গেছে। চট্টগ্রাম অঞ্চল আদৌ কারা নিয়ন্ত্রণ করছে, আদৌ বাংলাদেশ নিয়ন্ত্রণ করতে পারছে কিনা, এই নিয়ে যথেষ্ট তর্ক বিতর্ক চলমান। মার্কিন যুক্তরাষ্ট্র জামাতকে চাইছে, এই ধারণাটি মূলত একটি কৌশলগত ব্যবহার। মার্কিন যুক্তরাষ্ট্র কোন দলের চিরস্থায়ী বন্ধু যেমন নয়, কোন দলের চিরস্থায়ী শত্রুও তেমন নয়। মার্কিন যুক্তরাষ্ট্র ডিপ স্টেট সরাসরি ফর্মুলা দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে বাধ্য করেছে। এই মার্কিন যুক্তরাষ্ট্র কদিন পর নিজেদের স্বার্থ রক্ষার জন্য কিংবা দেশের স্থিতিশীলতা রক্ষার জন্য কিংবা হোয়াটএভার গণতন্ত্র রক্ষার জন্য যে বাংলাদেশ আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় চাইবে না, তার কোনো নিশ্চয়তা নেই। কারণ ঐতিহাসিকভাবেই মার্কিন যুক্তরাষ্ট্র চরিত্রহীন। তারা চায় শুধু নিজেদের স্বার্থ। এই ত্রিভুজমুখী ভারত, চীন, মার্কিন যুক্তরাষ্ট্র লড়াইয়ে মাঝখানে পড়ে বাংলাদেশ যদি তার আভ্যন্তরীণ স্থিতিশীলতা ও অর্থনৈতিক সক্ষমতা হারিয়ে ফেলে, বিশেষ করে পোশাক শিল্প, রেমিটেন্স, হোয়াটএভার সবকিছু যদি হারিয়ে ফেলে, তবে অদূর ভবিষ্যতে এই ভূখণ্ড পরাশক্তিগুলোর যুদ্ধক্ষেত্রে পরিণত হবে। এবং কথাগুলা আমি ইতিপূর্বে অসংখ্য বার বলবার চেষ্টা করেছি, কিন্তু আপনারা কেউ বোঝার চেষ্টা করেন না। গৃহযুদ্ধ, অর্থনৈতিক মহাধস এবং সার্বভৌমত্ব যখন নিলামে, এই তিনটি পথ যদি বন্ধ না করা হয়, তবে আমাদের প্রিয় সোনার বাংলাদেশ ধ্বংস, শেষ। প্রত্যেকটা কথা, প্রত্যেকটা পয়েন্ট অসংখ্যবার বলার চেষ্টা করেছি, কিন্তু ভিডিওতে কমেন্টে এসে যারা আমাদেরকে গালি দেন, যারা আমাদেরকে ভারতের দালাল বলেন, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই। এই যে আন্তর্জাতিক ষড়যন্ত্রের কবলে আমার সোনার বাংলাদেশ, যদি এই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের মানচিত্র, বাংলাদেশের ভূখণ্ড, বাংলাদেশের জাতীয় পতাকা, বাংলাদেশের জাতীয় সঙ্গীত কোনো কিছুই না থাকে, যদি বাংলাদেশের রাস্তায় এসে মার্কিন সেনারা হেঁটে বেড়ায়, আপনাদের উপর নির্মম নির্যাতন নিপীড়ন করে, তখন আপনাদের অনুভূতির জায়গাটা ঠিক কি হতে পারে আমাকে কাইন্ডলি কমেন্ট বক্সে এসে বলে যাবেন। আপনাদের গালি দিতে মন চাইলে কমেন্ট বক্স উন্মুক্ত আছে, গালি দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে গালি দেওয়ার পূর্বে কিংবা ভিডিওটা দেখার পর গালি দিয়েও একবার ভাবার চেষ্টা করবেন, এই বাংলাদেশটা আর আপনার বাংলাদেশ নাই, এই বাংলাদেশটা ইতিমধ্যে দখলে চলে গেছে। এর পর্বে আলোচনা করব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিস্ফোরক আন্তর্জাতিক প্রতিবেদন, যেটি গতকাল প্রকাশ করেছে ওয়াশিংটন পোস্ট। তারা এই প্রতিবেদনটির শিরোনাম দিয়েছে, বাংলা করলে ভাবে দাঁড়ায় যে যুক্তরাষ্ট্র এখন বাংলাদেশের এক সময়ের নিষিদ্ধ ইসলামপন্থী দল জামায়াতে ইসলামীর সঙ্গে বন্ধুত্ব গড়তে চায়। শুনতে একটু অবাক লাগছে না? আমি তো খুবই বিস্মিত হয়েছিলাম। বিশেষ করে এই জামাতে ইসলাম, যাদের বিরুদ্ধে যুদ্ধ অপরাধ, মানবতা বিরোধী অপরাধ, এগুলোর অভিযোগ শুধু রয়েছে না, এগুলো আদালতে প্রমাণিতও হয়েছে, যারা বাংলাদেশে একাধিকবার নিষিদ্ধ ছিল। এবং ভারত যে দলটিকে তাদের নিরাপত্তার জন্য অন্যতম ঝুঁকি হিসেবে বিবেচনা করে, সেই দলটির সাথে কেন হঠাৎ আমেরিকা বন্ধুত্ব গড়তে চায়? কি এমন ঘটনা ঘটল? কি কি পরিবর্তন হয়েছে? এবং এই বন্ধুত্বের প্রভাব বাংলাদেশ, দক্ষিণ এশিয়া, ভারত বা সামগ্রিকভাবে এই অঞ্চলের ভূ রাজনীতির উপরে কি প্রভাব ফেলে, আজকে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তার আগে আসুন একটু দেখে নিই যে ওয়াশিংটন পোস্ট কি লিখেছে এই প্রতিবেদনে। ওয়াশিংটন পোস্ট এই প্রতিবেদনটি করেছে তাদের পাওয়া একটি অডিও ক্লিপের উপরে ভিত্তি করে, অর্থাৎ তারা যা বলছে তার একটা অডিও রেকর্ডিং তাদের হাতে আছে। তারা বলছে যে ঢাকায় নিযুক্ত এক মার্কিন কূটনীতিক বন্ধ দরজার বৈঠকে বলেছেন, উই ওয়ান্ট জামাত টু বি আওয়ার ফ্রেন্ডস, অর্থাৎ আমরা চাই জামাত আমাদের বন্ধু। এই কথাটি তিনি বলেছেন বাংলাদেশের একদল নারী সাংবাদিকদের সাথে বৈঠকে। সেই কূটনীতিক আরো বলেছিলেন, বাংলাদেশ এখন আরো ইসলামমুখী হয়ে উঠছে। 12ই ফেব্রুয়ারির নির্বাচনে
জামাতে ইসলামের ফলাফল হবে ইতিহাসের সেরা এবং যুক্তরাষ্ট্র তাদের সাথে যোগাযোগ রাখতে চায়। এখন জামাতে নিয়ে যুক্তরাষ্ট্রের এই যে দৃষ্টিভঙ্গি, এখন একটা প্রশ্ন যে যুক্তরাষ্ট্র কি জামাতে ইসলামকে ক্ষমতায় আনতে চায় কিনা। উত্তরটা জটিল কিন্তু পরিষ্কার। এখানে মার্কিন কূটনীতিক বলছেন যে আমি বিশ্বাস করি না জামাত বাংলাদেশে শরিয়া আইন চাপিয়ে দিতে পারবে। কেন কেন তিনি বিশ্বাস করেন না? কারণ তিনি বলছেন যে আমেরিকার হাতে রয়েছে অর্থনৈতিক চাপ প্রয়োগের শক্তিশালী অস্ত্র এবং তিনি সরাসরি বলেন যদি নারীদের কাজ সীমিত করা হয়, যদি পোশাক শিল্পে নারীদের কাজ বন্ধ করে দেওয়া হয়, যদি বাংলাদেশে শরিয়া আইন চাপানো হয়, তাহলে যুক্তরাষ্ট্র 100% শুল্ক বসাবে। আমাদের যে গার্মেন্ট শিল্প রয়েছে তার প্রায় 20% আমেরিকায় যায়, সেই পোশাকের অর্ডার তারা বন্ধ করে দেবে এবং গার্মেন্ট শিল্পের এই অর্ডার বন্ধ করলে তাদের ধারণা যে বাংলাদেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়বে। অর্থাৎ যুক্তরাষ্ট্রের বার্তা এখানে কিন্তু খুব ক্লিয়ার যে তোমরা তোমাদের রাজনীতি করো কিন্তু আমাদের সীমার বাইরে যেও না। এটাই হচ্ছে তাদের ভাষায় রিয়েল পলিটিক্স। এখানে একটু আমি বলতে চাই যে এই যে আজকে আফগানিস্তানের তালিবান বা এই যে বিশ্বের অনেক জঙ্গি গোষ্ঠী, এরা কিন্তু সবাই আমেরিকার তৈরি। এই যে আজকে সিরিয়ার আসাদ রেজিমকে সরিয়ে মোস্ট ওয়ান্টেড একজন জঙ্গিকে ক্ষমতায় বসিয়েছে। তো আমেরিকা তার স্বার্থ উদ্ধারে এই জঙ্গিদের যে ব্যবহার করে আসছে এটা নতুন কিছু নয়। সুতরাং বাংলাদেশে যদি তারা জামাতকে ক্ষমতায় বসাতে চায় তাহলে অবাক হবার কিছু নেই এবং এই জঙ্গিদের দিয়েই তারা তাদের স্বার্থ উদ্ধার করে। আমেরিকা একটি গণতান্ত্রিক দেশ, সেখানে গণমাধ্যমের স্বাধীনতা, মানবাধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, এগুলো আমরা যা যা শুনি সেগুলো তাদের দেশের ভেতরে চর্চা করা হয়, কিন্তু যারা যখন দেশের বাইরে যায়, আটলান্টিক পার হয়, তখন তাদের গণতন্ত্র, মানবাধিকার বা নৈতিকতা এগুলো তাদের রাজনীতি কোনো বিবেচ্য বিষয় থাকে না। তাদের তখন একটাই রাজনীতি, সেটা হলো স্বার্থের রাজনীতি। এই বৈঠকে সেই মার্কিন কূটনীতিক এই যে আইসিটিতে যে অবৈধভাবে প্রহসনমূলক একটি বিচারের মাধ্যমে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো সেটিরও প্রশংসা করেছেন। তিনি বলেছেন শেখ হাসিনাস কনভিকশন ওয়াজ পলিটিক্যালি জিনিয়াস। তাহলে দেখেন, আবার নিজেই স্বীকার করছেন যে এই বিচার প্রক্রিয়া নির্ভুল ছিল না, ত্রুটিযুক্ত ছিল। ত্রুটিযুক্ত ট্রাইব্যুনালের বিচারকে তিনি জিনিয়াস বলছেন। মানে এখন তো ক্লিয়ার হচ্ছে যে এই যে ডক্টর ইউনূস মেটিকুলাস ডিজাইনের কথা বলেছিলেন 2024 সালের যে জুলাই আগস্টের জঙ্গি অভ্যুত্থান, তখনই আমরা বলেছিলাম এর পেছনে জামাত শিবির রয়েছে। আমার অনেক সুশীল বন্ধু আমার উপর রাগ করেছিলেন, তারা কিছুতেই বিশ্বাস করতে চাননি, কিন্তু আজকে মানে সব পক্ষ থেকেই স্বীকার করছে এবং এটা দিনের আলোর মতো পরিষ্কার। এবং আজকে যখন একটি সাজানো নির্বাচনের আয়োজন করা হয়েছে 12ই ফেব্রুয়ারি, বাংলাদেশের একটা বড় অংশ, কমপক্ষে 50% ভোটার যাদের সাপোর্ট করে সেই আওয়ামী লীগ, এই আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রেখে একটা নির্বাচন করছে এবং সেই নির্বাচনে বিএনপি ক্ষমতায় যাবে বলে অনেকে মনে করছেন, কিন্তু খেলাগুলো দেখছেন যে আমেরিকা কিন্তু জামাতকে প্যাট্রোনাইজ করছে। এবং এই যে ডিসেম্বর মাসে এই বৈঠকটি হয়েছিল মার্কিন দূতাবাসে, তখন আমার ধারণা যারা ছিলেন বা যিনি ছিলেন ওই কূটনীতিক, তিনি বাইডেনের প্রেরিত ছিলেন বলে আমার ধারণা। যদিও ওয়াশিংটন পোস্ট ওই কূটনীতিকের পরিচয় প্রকাশ করেননি নিরাপত্তার স্বার্থে, কিন্তু বাংলাদেশের রাজনীতিতে এই যে জামাত এবং জামাত যে বলছে তারা
শরিয়া শাসন প্রণয়ন করবে না, তারা নারীদের কাজ করতে দেবে, তাদের মূল উদ্দেশ্য সুশাসন, দুর্নীতি মুক্ত বাংলাদেশ, এগুলো কি আসলেই সত্য? জামাত কি তার আদর্শ পরিত্যাগ করবে? জামাত ইসলাম তো ইসলামপন্থী দল, সারা জীবন শরিয়াপন্থী শাসনের কথা বলে আসছে। আজকে কেন তারা এগুলো বলছে? এটা কি তাদের আদর্শ বদল, নাকি ক্ষমতায় যাওয়ার জন্য একটা সাময়িক কৌশল? কারণ ইতিমধ্যেই তারা কিন্তু নারীর কর্মঘণ্টা কমাবে, এ কথা তাদের আমির স্বয়ং বলেছে, এবং তারা এখনো অস্বীকার করছে না যে না, এখান থেকে তারা সরে গেছে। এবং আমেরিকা কেন জামাতকে চায়, এর অনেকগুলো কারণ আছে। তার মধ্যে একটা হলো যে ডক্টর ইউনূস অলরেডি আমেরিকা যা চেয়েছে প্রায় সবকিছু দিয়ে দিয়েছে। তো নতুন কোনো সরকার এসে এই চুক্তিগুলো যদি বন্ধ করে দেয়, বা আমেরিকা যে বাংলাদেশে যে সেন্ট মার্টিন, সোনাদিয়া দ্বীপ, পোর্ট, এই সবগুলো নিতে চাচ্ছে, এই জায়গায় যদি নতুন সরকার বাধা দেয় তাহলে কি হবে? এ কারণেই জামাতে ইসলামকে আমেরিকা চাচ্ছে যে জামাতে ইসলাম সবকিছু আমেরিকার হাতে নির্দ্বিধায় তুলে দেবে, কারণ তারা এই দেশটার জন্ম থেকেই বিরোধিতা করেছে। ৭১-এও তারা এই দেশটা চায়নি। তারা ৭১-এ শুধুমাত্র পাকিস্তানি সামরিক বাহিনীর সহযোগী শক্তি ছিল না, তারা আল বদর, আল-শামস গঠন করে তারা এদেশের বুদ্ধিজীবী সহ এদেশের মানুষকে হত্যা করেছে। তারা রাজাকার বাহিনীর মাধ্যমে এদেশের মানুষকে নির্যাতন করেছে, আমার মা বোনকে পাকিস্তানি সামরিক বাহিনীর হাতে তুলে দিয়েছে। সুতরাং এই জামাত ইসলাম আজকে বাংলাদেশের ক্ষমতা পেলে যে বাংলাদেশকে বিদেশের হাতে তুলে দেবে, আরো একটা কারণ রয়েছে। আমেরিকা ভারতের উপরে এই জামাতকে দিয়ে একটা চাপ সৃষ্টি করতে চায়। একদিকে চায়নাকে ভারতের মাধ্যমে চাপে রাখবে, আবার ভারতকে জামাত ইসলামের মাধ্যমে চাপে রাখবে। অনেকগুলো খেলা খেলছে, এবং সবকিছুর উদ্দেশ্য হলো যে সাউথ এশিয়ার যে স্থিতিশীলতা সেটাকে অস্থিতিশীল করে তোলা, প্লাস নিজেদের স্বার্থ উদ্ধার করা। এটা বাংলাদেশের জন্য কিন্তু খুব অ্যালার্মিং। আজকে বাংলাদেশকে এই প্রতিবেদন যেটা বলছে, এটা কিন্তু একটা বাস্তবতা। এই বাস্তবতার প্রেক্ষিতে সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের মানুষকে। জামাতে ইসলামকে এভাবে ক্ষমতায় আসতে দিলে বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার। বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি, সে কিন্তু গত 17 মাস ধরে তার দায়িত্বশীল ভূমিকাটা পালন করেনি। আজকে 17 মাসে বিএনপির যে ভূমিকা, তাতে বিএনপির দিক থেকে অনেক মানুষই মুখ ফিরিয়ে নিয়েছে। আমি দেশে অনেকের সাথে কথা বলেছি, ইভেন যারা আওয়ামী লীগের সমর্থক কর্মী নির্যাতিত হয়েছে, তাদের সবারই এই গত 17 মাসের বিএনপির প্রতি বিরূপ মনোভাব। আওয়ামী লীগ নির্বাচন বর্জন করছে, আওয়ামী লীগের অধিকাংশ নেতাকর্মী ভোট দেবে না বলে আমার বিশ্বাস। যারা ভোট দিতে যাবে তারা বিএনপিকে ভোট দেবে এমন কোনো ইন্ডিকেশন আমি দেখিনি। সুতরাং সব মিলিয়ে একটা জটিল পরিস্থিতি। এবং আটলান্টিক অ্যাসোসিয়েশনের সিনিয়র ফেলো, যিনি সাউথ এশিয়া নিয়ে গবেষণা করেন, মাইকেল কুগেলম্যান, তিনিও কিন্তু এই বিষয়টার, এই যে বাংলাদেশে জামাতের উত্থান এবং এটার ইম্প্যাক্ট ভারত কতখানি অরিড হবে, এবং আসলেই ভারতের জন্য একটা উদ্বেগের বিষয়। কারণ জামাত ইসলাম একদিকে ভারত বিরোধী, আর একদিকে পাকিস্তানপন্থী, এবং বাংলাদেশের কাশ্মীর, ভারতের যে কাশ্মীর রয়েছে সেখানে কিন্তু জামাতে ইসলাম ব্যান্ড। সব মিলিয়ে আগামী দিনগুলোতে যদিও বলা হচ্ছে একটা ডেমোক্রেটিক টার্ন নেবে বাংলাদেশ, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশকে একটা ভয়াবহ অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, এবং সেই অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার পেছনে এই বিদেশি শক্তিরও ভূমিকা রয়েছে। একটা মারাত্মক বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই, আপনারা সেটা লক্ষ্য করেছেন কিনা, সেটা হচ্ছে আমাদের ক্রিকেট নিয়ে। আমাদের ক্রিকেটের ভবিষ্যৎ কি হবে না হবে সেটি আমাদের ভাবার দরকার নেই। আমাদের আসিফ নজরুল স্যার যে এক কথার মানুষ, তিনি যে দুই কথা বলেন নাই, গত ৩রা জানুয়ারি থেকে আমরা সেটা দেখতে পেয়েছি। সেটা হচ্ছে আমাদের এক মুস্তাফিজকে কেকেআর থেকে বাদ দেওয়া হয়েছে। ঠিক আছে, সেই কেকেআর থেকে বাদ দেওয়ার পর থেকে আমাদের দেশের একজন মানুষ নিষ্ঠার সাথে এক
কথা বলে যাচ্ছেন, সেটা হচ্ছে আসিফ নজরুল স্যার। এই মহান ব্যক্তিটি সেই 3 তারিখের পর থেকে ক্রিকেটারদের নিরাপত্তার কথা ভেবে বলেছেন আমরা ভারতে যাব না। পরিষ্কার আমরা অবাক হয়েছি, আসিফ নজরুল স্যার হয়তো নড়ে যাবে। আসিফ নজরুল স্যার অতীতে অনেক মিথ্যা কথা, অসত্য কথা, সত্য কথা, নানান কথা বানিয়ে কথা বলেছেন, এবারও হয়তো তিনি নড়ে যাবেন। কিন্তু না, আইসিসি ভয় পেয়ে গেছে, ভারতীয় ক্রিকেট বোর্ড ভয় পেয়েছে। ভারত মনে করছিল যে বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল কথাটা বলেছে, ঠিক আছে ভারতে যাবে না, আসবে না, শেষ পর্যন্ত হয়তো স্থির থাকতে পারবে না। কিন্তু না, আসিফ নজরুল স্যার এক কথার মানুষ, 2 কথা বলেন না। সেটা ক্রিকেট জাহান নামে যাক আর ধ্বংস হয়ে যাক, তাতে কিচ্ছু যায় আসে না। কিন্তু তিনি তার কথা ঠিক রেখেছেন। তিনি বলেছেন আমরা বিশ্বকাপ, হ্যাঁ এই যে বিশ্বকাপ ক্রিকেট খেলবো না। আরে 2-1টা বিশ্বকাপ ক্রিকেট না খেললে কি হয়, সেটি আমাদের আরেক আসিফ বলেছেন, সঙ্গীত শিল্পী আসিফ। ঠিক আছে, মরুভূমিতে নাকি কিসে স্নোর মধ্যে আমরা ক্রিকেট খেলবো, কিন্তু তবু আমরা ভারতে যে ক্রিকেট খেলবো না। কেউ কেউ বলেছেন যে 3 আসিফ ক্রিকেটটাকে ধ্বংস করে দিয়েছে। হ্যাঁ, 3 আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া তিনিও নাকি লুটপাট করেছেন, আমরা সেটা জানি। আরেক আসিফ আকবর, তিনি এসছেন সঙ্গীত থেকে, তিনিও নানান চটকদার কথা বলে ক্রিকেটকে আলোচনার শীর্ষে নিয়ে গেছেন। এবং আমাদের আসিফ নজরুল স্যার সর্বশেষ প্যারেক ঠুকে দিয়েছেন। তিনি ক্রিকেটারদের সামনে গর্বের সাথে বলেছেন ক্রিকেটাররা কি বলবে, কিছু বলার নাই। ক্রিকেটাররা ভেবেছে ওরে বাবা রে, আমাদের নিরাপত্তার কথা চিন্তা করে আসিফ স্যার এই চ্যালেঞ্জ গ্রহণ করেছেন, আইসিসির বিরুদ্ধে লেগেছেন, কাজেই আমাদের আসিফ স্যারকে সম্মান করতেই হবে। ক্রিকেটাররাও এরাও নিশ্চুপ। আর আমাদের বুলবুল সাহেব, তিনি কি জন্য বোর্ড প্রেসিডেন্ট হয়েছেন তিনি নিজেও জানেন কিনা আমরা জানি না। যাই হোক, ক্রীড়া উপদেষ্টাই সবকিছু দেখছেন। তো আমাদের ক্রিকেটাররা থেমে গেছেন না, আমাদের আসিফ স্যার যা বলেছে ওনাকে আমরা সম্মান করতে হবে। আমরা ভারতের মতো জঘন্য জায়গায় ক্রিকেট খেলতে যাব না। আর এটা তো ভারতের ব্যাপার না, বুঝতে হবে এটা আইসিসির ব্যাপার। কিন্তু তাতে কি, আইসিসি হোক আর যেটা হোক, আইসিসি আমরা নিজেরা একটা বানাবো আমাদের আসিফ নজরুল স্যারের নেতৃত্বে। আসিফ নজরুল স্যার আইসিসির প্রেসিডেন্ট হবেন এবং আসিফ নজরুল স্যার সেখানে ভারতকে দেখিয়ে দিবেন ক্রিকেট কাকে বলে। ঠিক আছে, অনেকে বলেছেন পাকিস্তানের 2টা দল হয় কিভাবে, একটা বাংলাদেশ মানে পূর্ব পাকিস্তান আর একটা পশ্চিম পাকিস্তান, 2 দল হয় কিভাবে। সেই জন্য আসিফ স্যার চিন্তা করেছেন আমাদের বড় ভাইরাই খেলুক, আমরা ছোট ভাইরা থেমে যাই। এবং আইসিসি পর্যন্ত সেটা ভাবে নাই যেটা আমাদের আসিফ নজরুল স্যার ভেবেছেন। সো আসিফ নজরুল স্যারের যে ব্যক্তিত্বের প্রকাশ, আসিফ নজরুল স্যার যে এক কথার মানুষ, আসিফ নজরুল স্যারকে নিয়ে নানান সমস্যা, নানান কথা অনেকে বলেছেন, উনি অসত্য কথা বলেন, উনি বানিয়ে কথা বলেন, উনি গুজব ছড়ান। এখন কি প্রমাণ হয়েছে, আসিফ নজরুল স্যার ওয়ান অ্যান্ড অনলি ক্রিকেট বোর্ডের আর কেউ কিছু না। আসিফ স্যার যেটা বলেছে আইসিসি বয়কট, ওয়ার্ল্ড কাপ বয়কট, আমরা সেটা বয়কট করব, আমরা সেটা মেনে নেব। এক মুস্তাফিজের জন্য আমাদের ক্রিকেট ধ্বংস হয়ে যাক। আসিফ নজরুল স্যার ক্রিকেটারদের নিরাপত্তার কথা যেটা ভেবেছেন, এই ক্রিকেটারদের নিরাপত্তার কথা এইভাবে আমি একবার বলেছি, কেউ ভাবে নাই। সো আসিফ নজরুল স্যার যদি মনে করেন আমাদের প্লেয়াররা বাংলাদেশের বাইরে কোথাও খেলতে নিরাপদ বোধ করে না, কাজেই আমরা কোথাও আর ক্রিকেট খেলতে যাব না। আমরা গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়বো, গ্রামে গঞ্জে আমাদের ক্রিকেটকে আমরা ছড়িয়ে দেব আসিফ স্যারের নেতৃত্বে। আসিফ স্যারের সাফল্য কামনা করি। ক্রিকেট ধ্বংস হয়েছে, ঠিক আছে, বাফুফে নিয়ে এখন আইসিসি, বাফুফে নিয়ে আমাদের আসিফ স্যার কি করেন সেটি দেখার বিষয়। যেহেতু তিনি ক্রীড়া উপদেষ্টা, নিশ্চয়ই বাফুফেকেও তিনি হুমকি টুমকি দেবেন, আমরা সেই প্রত্যাশা করছি। আমাদের ফুটবল এবং ক্রিকেট নিয়ে আমরা গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়তে চাই। আসিফ স্যারের সাফল্য কামনা করি।